Welcome students. Welcome to my class Science Tuition 2023. এই চ্যানেলে মূলত আমরা যে নতুন সেমিস্টার পদ্ধতিতে একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ে যে পড়াশোনা শুরু হয়েছে এবং সেই পর্বভিত্তিক যে কোয়েশ্চেন প্যাটার্ন এবং বিভিন্ন চ্যাপ্টার যেগুলো সেমিস্টার 1 এর অন্তর্ভুক্ত সেগুলো আমরা প্রতিনিয়ত ঠিক যেভাবে আমরা টিউশন করি সেইভাবে আমরা পড়ব সবাই মিলে। তো বেশি কথা না বাড়িয়ে একদম সরাসরি আমরা চলে আসছি এই চ্যাপ্টারের প্রথম যে অংশ, চ্যাপ্টার 1 এর যে বেসিক কনসেপ্টের উপর যে আমাদের আলোচনাটা আছে, বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রি, এই চ্যাপ্টার 1, এই চ্যাপ্টারে 1 এ মূলত 3 নাম্বার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি থাকবে শর্ট কোশ্চেন, ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন 1 মার্কের, কোনো এমসিকিউ থাকছে না, আর শর্ট আনসার থাকবে 2 নম্বরের একটি। তো এই হলো চ্যাপ্টার 1 এর কনসেপ্ট। চ্যাপ্টার 1 এ কি ধরনের কোশ্চেন বা কত মার্কসের কোশ্চেন আসবে। এখন আমরা চ্যাপ্টার 1 এর যে সিলেবাস অনুযায়ী একদম বই থেকে যে আলোচনাগুলো আমরা করব, এই আলোচনাটা প্রথমে বলে রাখি। সাধারণ আমি যেটা করব সেটা হচ্ছে মূলত একদম সাধারণ মেরিটের ছেলে মেয়েদের জন্য, যারা টিউশন গেলে হয়তো ভালো বুঝতে পারে না বা টিউশন যায় তারপরেও তাদের কোনো এক জায়গায় খামতি রয়ে যায় যে একটু ভালো করে আলোচনাটা হলে মনে হয় আমাদের সুবিধা হতো। তো মূলত সাধারণ মেরিটের এবং অর্থাৎ মধ্য মেধার ছেলে মেয়েদের জন্যই আমার এই প্রয়াস। তো এখানে যেটা আলোচনা হবে প্রথমে লস অফ কেমিক্যাল কম্বিনেশনস। লস অফ কেমিক্যাল কম্বিনেশনস মিন্স রাসায়নিক সংযোগ সূত্র। আবার বলছি, লস অফ কেমিক্যাল কম্বিনেশন মানে রাসায়নিক সংযোগ সূত্র। ওকে, রাসায়নিক সংযোগ সূত্রাবলীতে আমরা প্রথম যে 4টি সূত্রের কথা আমরা জানবো, তার মধ্যে প্রথমেই হচ্ছে ভরের নিত্যতার সূত্র। কি প্রথমেই হচ্ছে ভরের নিত্যতার সূত্র। তো ভরের নিত্যতা সূত্রের প্রবর্তক ছিলেন ফরাসি বিজ্ঞানী ল্যাভোইসিয়ের। তো এই রাসায়নিক সংযোগ সূত্র আসলে কি বলা হচ্ছে, 2 বা ততোধিক পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি হয়। রাসায়নিক বিক্রিয়ার সময় পদার্থগুলি কতগুলি নির্দিষ্ট নিয়ম বা সূত্র মেনে চলে, এগুলোকে রাসায়নিক সংযোগ সূত্র বলে। যেমন আমরা যদি এরকম ভাবি যে ধরো নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করছে, তো এখানে বিক্রিয়া গ্যাস হচ্ছে আমার নাইট্রোজেন হাইড্রোজেন। এরা যদি পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয় তাহলে আমরা জানি তৈরি হয় অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়া গ্যাস। তো এই রাসায়নিক বিক্রিয়ার সময় বেশ কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে। তো এটাকে আমরা ইকুয়েশন করি 3H2, অর্থাৎ এটাকে আমরা বলি ব্যালেন্সিং করছি, সমতা বিধান করলাম। বেশ কতগুলো নিয়ম মেনে চলে। প্রথম তো নিয়ম যেটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র, অর্থাৎ নাইট্রোজেনের ভর হাইড্রোজেনের ভর তো সমান হবে অ্যামোনিয়ার ভর। তো আমরা এখানে মূলত 4টি এই সূত্র আলোচনা করব: ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, মিথ্যানুপাত সূত্র আর গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। তো আমরা প্রথমেই বলছি ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র খুবই একটা সহজ সূত্র, যার প্রবর্তক হচ্ছে ফরাসি বিজ্ঞানী ল্যাভোইসিয়ে 1774। এই বিবৃতিতে কি বলা হচ্ছে? এই বিবৃতিতে বলা হচ্ছে যে কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর, এখানে বিক্রিয়া হচ্ছে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন, কার সঙ্গে সমান হবে না? বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে সমান হবে। বিক্রিয়ক পদার্থ এখানে হচ্ছে অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার যে মোট ভর তার সঙ্গে সমান হবে। তার মানে আমরা এরকম বলতে পারি mass of nitrogen plus mass of hydrogen equals mass of ammonia, অর্থাৎ অ্যামোনিয়ার ভরের সঙ্গে সমান হবে। এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, এখানে যেটা বলা, তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ যে আরেকটা ব্যাখ্যায় বলা হচ্ছে, দেখো যে ধরো যাক এ এবং বি দুটি পদার্থ পরস্পর বিক্রিয়া ঘটিয়ে সি এবং ডি উৎপন্ন করে, তাহলে এখানে এ আর বি হচ্ছে আমাদের কিন্তু বিক্রিয়ক পদার্থ আর সি ডি হচ্ছে বিক্রিয়াত পদার্থ। বলা হচ্ছে
যে বিক্রিয়ক পদার্থের মোট ভর অর্থাৎ এ আর বি এর মোট ভর সমান হবে সি এবং বি এর সম্মিলিত ভর। তোমরা এটাও করতে পারো একটা টেস্ট টিউব নিলে, সেখানে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ নুনের একটি জল মিশিয়ে দ্রবণ করে টেস্ট টিউবে ফেললে, আর সিলভার নাইট্রেট তোমাদের ল্যাব রেখে আছে, ল্যাব রেখে থেকে সিলভার নাইট্রেট একটু কালারলেস একটা সলিউশন 2 ফোঁটা ফেলে দিলে, দেখবে কি হবে না তৈরি হবে এই টেস্ট টিউবের মধ্যে সিলভার ক্লোরাইডের একটা পদক্ষেপ দইয়ের মতো সাদা, এবং তার সঙ্গে একটা জলীয় দ্রবণ সোডিয়াম নাইট্রেটের। তো দেখা যাবে এই টেস্ট টিউবের রিঅ্যাকশনের পূর্বে যে মোট ভর আর পরে মোট ভর একই। এই হলো কনসেপ্ট। এখন নেক্সট যেটা আমরা আলোচনা করবো সীমাবদ্ধতা। আচ্ছা, এই যে আমরা ভরের নিত্যতা সূত্র পড়ছি বা বুঝছি, তো এখানে কি কোনো লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে? বলা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্র, সেটা হচ্ছে কি না, আপেক্ষিকতা সূত্রে বলা হচ্ছে ই সমান এমসি স্কয়ার, যেখানে শক্তি এবং ভর পরস্পর সমতুল্য, অর্থাৎ শক্তি ভরে এবং ভর শক্তিতে রূপান্তরিত হতে পারবে। ধরা যাক এম ভরের কোন বস্তু সম্পূর্ণ ভাবে শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে তার যে বেগ থাকতে হবে ন্যূনতম সেটা হবে সি, সেক্ষেত্রে ই সমান এমসি স্কয়ার। সেক্ষেত্রে বলা হচ্ছে এরকম যদি কন্ডিশন হয় ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেক্ষেত্রে কিছু ভরের বিনাশ ঘটবে, আর তাহলে তুল্যাঙ্ক পরিমাণ শক্তিও তৈরি হবে, এবং কোন বস্তু শক্তি শোষণ করলে বস্তুটি কি হবে, তার তার শক্তি কি হবে, ভরে রূপান্তরিত হলে কিছুটা পরিমাণ ভরও তুল্যাঙ্ক পরিমাণ বাড়বে। দেখো তা কি দাঁড়ালো, যে কোনো বস্তু একটা রাসায়নিক পরিবর্তনের সময় যদি কিছু পরিমাণ শক্তি হারায়, সেক্ষেত্রে সেই শক্তি হারানোর জন্য তার কিছুটা ভর কমে যেতে পারে। আবার যদি শক্তি গেইন করে, সেই শক্তি গেইন করার জন্য সেই শক্তি ভরে রূপান্তরিত হলে সেক্ষেত্রে কিছুটা ভর বাড়তে পারে। তো এই রাসায়নিক বিক্রিয়াতে সাধারণত তাপের শোষণ বা উদ্ভব ঘটে, তাই এক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি একটা পরিমার্জিত করা দরকার, কারণ যেহেতু শক্তির শোষণ করছে বা উদ্ভব করছে, তার সমতুল্য পরিমাণ ভরের কি হবে, হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। তাই তত্ত্বগতভাবে মানে থিওরিটিক্যালি পদার্থের রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রের পরিবর্তে ভর ও শক্তির নিত্যতা সূত্র প্রয়োগ করা উচিত, এবং বলা উচিত কি, বলা উচিত যে এই যে ভর ও শক্তির মোট পরিমাণ যে কোনো পরিবর্তনের আগে এবং পরে একই থাকবে, অর্থাৎ শুধু ভর না বলে এটাকে একটু পরিমার্জিত করা উচিত, ভর ও শক্তির মোট পরিমাণ স্থির থাকবে। এটা হলো কনসেপ্ট। কিসের কনসেপ্ট? ভর ও নিত্যতা সূত্রের কনসেপ্ট। আচ্ছা, নেক্সট এটা যেটা আমরা আলোচনা করব, এখন যেটা আমরা সূত্রটা নিয়ে আলোচনা করব, স্থিরানুপাত সূত্র। এটাকে ইংলিশে আমরা বলি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস। দেখো স্টুডেন্ট, তোমরা হয়তো বলবে স্যার ইংলিশ টার্ম আমাদের জানা কি প্রয়োজন? মধ্য মেধা বা সামান্য তার বেশি মেধা সম্পন্ন ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেকেরই কিন্তু একটা অ্যাসপিরেশনস আছে যে পরবর্তীকালে তোমরা হয়তো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করবে বা গ্রাজুয়েশন করবে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম বইগুলোই ইংলিশ ভার্সন। তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা সমস্যা হবে। কি সমস্যা না, সেক্ষেত্রে তোমরা ওই ইংরেজি টার্মগুলোর সঙ্গে প্রথমে ক্লাস করতে খুব অসুবিধা হবে। সেই জন্য দেখো ইংলিশ টার্মগুলো তোমরা এই পড়তে পড়তে একটু রিক্যাপ করো এবং মনে করার চেষ্টা করো এবং অভ্যাস করে নাও, তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো চলে আসি, তোমরা অলরেডি জানো স্থিরানুপাত সূত্রের প্রবর্তক হচ্ছে ফরাসি বিজ্ঞানী ফ্রাউস্ট, 1799 সালে। তার স্টেটমেন্ট কি ছিল না, কোনো নির্দিষ্ট যৌগ, তুমি একটা যে কোনো যৌগ ভেবে নাও, যে উৎস থেকে সংগ্রহ করা হোক না, ধরে নাও ওয়াটার, তুমি যে কোনো উৎস থেকে সংগ্রহ করতে পারো। ধরে নাও তুমি পুকুরের জল পুকুর থেকে সংগ্রহ করলে, বা রেন ওয়াটার সংগ্রহ করলে, বা মনে করো কপার হাইড্রোক্সাইডের সঙ্গে মানে CuO, যেটা বলতে চাইছি, ধরো CuO তার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করে তৈরি করলে Cu+H2, এখানে ওয়াটার ভেপার তৈরি হবে, সেখান থেকে জলীয় বাষ্প সংগ্রহ করতে পারো। বা হাইড্রোজেন আর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হচ্ছে H2, সেইভাবেও তুমি জল সংগ্রহ করতে পারো। যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন, কি বলা হচ্ছে, যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন, কি বলা হচ্ছে, যৌগটি কতগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত। মানে যেভাবেই তৈরি করি বা সংগ্রহ করি, সেখানে দুটো বা তিনটি যে মৌলগুলো দিয়ে গঠিত, সেটা কিন্তু সব ক্ষেত্রেই ফিক্স থাকবে।
মানে যে উৎস থেকে তুমি সংগ্রহ করো, এইভাবে জল নাও, এইভাবে জল নাও, এখানে হাইড্রোজেন অক্সিজেন দুটি মৌল, মানে এখানেও দুটি মৌল থাকলে ওখানেও দুটি মৌলই থাকবে, তিনটি নয়। এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ভরের অনুপাত, ভেরি ইম্পর্টেন্ট এর একটা পার্ট। ভরের অনুপাত কি? দেখো হাইড্রোজেন, এখানে জলের মধ্যে হাইড্রোজেন আমরা জানি কি 2 ভাগ আছে, অক্সিজেন আছে 16 ভাগ। ভরের অনুপাত অ্যাকচুয়ালি কত? 1:8। বলা হচ্ছে তুমি যে জলটাই নাও না কেন সেই জলে 1:8 এই রেশিওটা কিন্তু মেনটেন হবে, অর্থাৎ 1:8 এই অনুপাত থাকবে। তো আমরা স্পেসিফিক্যালি জল নিয়ে আলোচনা করেছি, এখানে জল নিয়ে ব্যাখ্যা না করে আমরা চলে আসি অন্য কিছু নিয়ে একটা আলোচনা করতে। অন্য কিছু মানে এখানে স্পেসিফিক্যালি বলা হচ্ছে, দেখো বিবৃতির যেটা বলা হচ্ছে, কোন নির্দিষ্ট যৌগকে, এটা আমরা পড়লাম, তোমরা আরেকবার পড়বে, যেভাবেই সংগ্রহ করা হোক না কেন, যেভাবেই সংগ্রহ বা তৈরি করা হোক না কেন, যৌগটিতে নির্দিষ্ট মৌল থাকবে। ধরা যাক এবি একটা যৌগ, তো দুটো ভিন্ন পদ্ধতিতে আমরা তৈরি করতে পারি। ধরা যাক এক্স গ্রাম এ ওয়াই গ্রাম বি এর সঙ্গে তৈরি করছে এবি, আর একটা পদ্ধতিতে এন গ্রাম এ এন গ্রাম বি এর সঙ্গে তৈরি করছে এবি। তো প্রথম যৌগে এবি এবি যৌগে কিন্তু মৌলগুলো এবি থাকবে, অবভিয়াসলি এ বি থাকবে, ভরের অনুপাত x:y। আর দ্বিতীয় যৌগে অনুপাতটা কত হবে না স্যার? m:n। তাহলে রেশিওটা কত বা অনুপাত কত? m:n। তাহলে দেখ এই দুটো রেশিও বলা হচ্ছে স্থিরানুপাত সূত্রের নিয়ম অনুযায়ী সমান হবে। কি হবে? স্থিরানুপাত সূত্রের নিয়ম অনুযায়ী সমান হবে, অর্থাৎ x/y = m/n। তো এখানে আমরা যেটা জল নিয়ে আলোচনা করেছিলাম, সেই জল নিয়ে আলোচনাটা এখানে আবার আছে। বলা হচ্ছে জল একটি যৌগিক পদার্থ যা হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে গঠিত। তো যে উৎস থেকে বিশুদ্ধ জল তোমরা সংগ্রহ করো বা বিশ্লেষণ করো, দেখবে যে জলে হাইড্রোজেন অক্সিজেন এই দুটি মৌল থাকবেই, এবং তাদের অনুপাত কি হবে না স্যার? 1:8। এটা আমরা আগে অ্যানালিসিস করে তোমাদের দেখালাম। তো সেটা হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়া তড়িৎ স্ফুলিঙ্গ এর দ্বারা সৃষ্টি করতে পারো, কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করে করতে পারো, যেভাবেই সংগ্রহ করো। এই হচ্ছে স্থিরানুপাত সূত্র। ওকে, তো এবার বলা হচ্ছে স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি কি সত্য, সেটা একটু জেনে নিই। স্থিরানুপাত সূত্রের স্যার বিপরীত বিবৃতি কি? না, বলা হচ্ছে দুই বা ততোধিক নির্দিষ্ট মৌল নিলাম বিপরীত ভাবে। সেখানে বলা হচ্ছে একটা যৌগ, তাতে দুটি মৌল থাকবে এবং তাদের রেশিওটা ফিক্সড। এবার উল্টো, আমি রেশিও ফিক্সড রেখে, অর্থাৎ অনুপাত একই রেখে দুটো নির্দিষ্ট মৌল নিলাম, এবং বা দুইয়ের বেশি নিতে পারি, তিনটেও নিতে পারি, এই জন্য বলা হচ্ছে দুই বা ততোধিক নির্দিষ্ট মৌল নিলাম, আর সেগুলো রাসায়নিক বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করলাম। তাহলে কি সব ক্ষেত্রে একই যৌগ তৈরি হবে? এটাই হচ্ছে বিপরীত বিবৃতি। তো বিপরীত বিবৃতি বলা আছে, হ্যাঁ, দুই বা ততোধিক নির্দিষ্ট মৌল নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয়ে সর্বদা একটি যৌগ তৈরি করবে। কিন্তু আমরা দেখাতে পারি যে এটা সবসময় নাও হতে পারে। যেমন দেখো, কার্বন হাইড্রোজেন অক্সিজেন একই রেশিও রেখে আমরা যদি যৌগ তৈরি করি, তাহলে কখনো তৈরি হতে পারে এই যে ডাইমিথাইল ইথার CH3 ও CH3। এটা একটা ইথার শ্রেণীর যৌগ। ইথার শ্রেণী কেন তোমরা ক্লাস 10 পড়েছো? দেখো এইরকম ইথার শ্রেণীতে কি থাকে না স্যার? ইথার শ্রেণীতে এরকম থাকে, ও একটা গ্রুপ থাকবে, ও গ্রুপের দুদিকে দুটো কি থাকবে? অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে। এটা হচ্ছে ইথার, CH3 ও CH3। আর অ্যালকোহল দেখো আমরা জানি CH3 CH2OH। ওকে, এটা হচ্ছে অ্যালকোহল, এটা অ্যালকোহল গ্রুপ, আর এটা হচ্ছে আমার ইথার গ্রুপ ও। তো এই যাই পারে হোক, এখানে যেটা আমরা বলতে চাইছি যে অ্যালকোহল বা ইথার হোয়াটএভার, এই যৌগ দুটো কিন্তু আলাদা, এদের রাসায়নিক ধর্ম সম্পূর্ণ আলাদা। একজন অ্যালকোহল, একজন ইথার, তোমরা ক্লাস 10 পড়েছো। তাহলে একই অনুপাতে বিক্রিয়া করানো হলো, একই মৌল রাখা হলো, তো পৃথক ধর্ম বিশিষ্ট যৌগ তৈরি হয়ে যাচ্ছে। তাই বলা যায় স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি একদমই সঠিক নয়, বা সর্বদা কখনো কখনো হতে পারে, কিন্তু কখনো কখনো হয় না। তাই এটা পার্সিয়ালি ট্রু, অর্থাৎ আংশিক সূত্র, পুরোটা নয়। আবার একটা উদাহরণ দেখানো হচ্ছে, দেখো কার্বন হাইড্রোজেন একই অনুপাত দেখে তৈরি করো, কখনো তৈরি হচ্ছে অ্যাসিটিলিন, কখনো তৈরি হচ্ছে বেনজিন। কারণ এবার তুমি বলবে যে রেশিও কেন এক, সেটা একটু আমরা দেখে নিই। দেখো একই রেশিও কেন বলা হচ্ছে, দেখো দেখো তুমি যদি এখানে কার্বন হাইড্রোজেনের রেশিওটা করো, দেখো কার্বন H কত হবে স্যার? না স্যার, কার্বনের 12 অ্যাটমিক ওয়েট, দুটি আছে। হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1, হাইড্রোজেন দুটি আছে। তাহলে রেশিওটা কত হচ্ছে না 12:1। এই যৌগটা দেখো রেশিও সে একই 6:12, 1:6। রেশিওটা কত হচ্ছে বাবা? 12:1। তো স্টুডেন্টস তোমরা দেখছো দুটো রেশিও কিন্তু একই, অর্থাৎ একই রেশিওতে
ওই কার্বন হাইড্রোজেন বিক্রিয়া করলে দেখো দুটো আলাদা যৌগ, একটা অ্যাসিটিলিন একটা বেনজিন, একটা গ্যাস আর এটা একটা তরল। তাহলে এর থেকে বোঝা গেল যে বিপরীত বিবৃতি স্থিরানুপাত সূত্রের সঠিক নয়। ক্লিয়ার? স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি সঠিক নয়। নেক্সট আসছি আমরা স্থিরানুপাত সূত্রের সীমাবদ্ধতা। আজকে তোমাদের এই প্রথম ভিডিও, তোমাদের জন্য প্রথম ভিডিও। এই প্রথম ভিডিও আমরা খুব শীঘ্রই শেষ করব। হয়তো আমি একটু দ্রুত বলছি, বিষয়গুলো খুব সহজ, তোমাদের অনেকেই বোর ফিল করছো হয়তো, সেই জন্য একটু দ্রুত বলছি। তো পরবর্তী আলোচনাগুলো অনেক ধীরে করব যাতে করে তোমাদের বোধগম্য হয়। এখানটা দেখো, এখানটা একটুখানি কারো কারো অসুবিধা হতে পারে, তাই আমি একটু ধীরে বলছি। দেখো, স্থিরানুপাত সূত্রের সীমাবদ্ধতা, স্থিরানুপাত সূত্রের যে স্টেটমেন্ট সেটা আমরা মাথায় রেখেছি। তো স্থিরানুপাত সূত্রে বলছে ব্যতিক্রম কখন হবে না, যখন আইসোটোপ চলে আসবে। তুমি জল H2O তৈরি করলে, H2O তে কি আছে? স্যার H আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। তো এখন দেখো, হাইড্রোজেনের আমি আইসোটোপ না ধরে অক্সিজেনের যদি আইসোটোপ ধরি, কখনো 16 হতে পারে, 17 হতে পারে। আবার এমন জল হতে পারে যেখানে অক্সিজেনের 18 অ্যাটমিক ওয়েট বিশিষ্ট অক্সিজেন আছে। তাহলে এখানে কিন্তু প্রত্যেকের যে রেশিও হাইড্রোজেন আর অক্সিজেনের মানে অনুপাত, ভরের অনুপাতটা পাল্টে যাবে। কাজেই আমরা এই তিনটে জলকে যদি, তিনটেই তো জল, তিনটে জলকে যদি আমি তিনটে ডিফারেন্ট উৎস থেকে সংগ্রহ করি, সেখানে এখানে রেশিওটা হবে 1:8, এখানে রেশিওটা হবে 2:17, আর এখানে রেশিওটা হবে 2:18। তাহলে এগুলো তো আলাদা। তাহলে এর থেকে কি বোঝা গেল যে স্টেটমেন্টটা কিন্তু যদি মানে সত্য নয় যদি সেখানে আইসোটোপ চলে আসে। আইসোটোপের যদি এনগেজমেন্ট থাকে, অর্থাৎ কোন একটি মৌল যদি আইসোটোপ হয়, আর বেশিরভাগ মৌলেরই তো প্রায় আইসোটোপ আছে, তাহলে সেক্ষেত্রে এই রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এরকম যৌগ যদি হয়, ধরো যেসব যৌগের সংযুতি পরিবর্তনশীল, আমরা পরে জানবো সংযুতি মানে কম্পোজিশন, মানে মানে ধরো কপার আর সালফার, এরা পরস্পর কি অনুপাতে যুক্ত হচ্ছে, কি ওজন অনুপাতে বা কি ভরের অনুপাতে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে কম্পোজিশন। তো আমরা সেক্ষেত্রে দেখেছি যে 1.75:1 এই রেশিওতে এরা যুক্ত হয়। আবার কখনো যুক্ত হয় 2:1 অনুপাতে, যেমন Cu2S যৌগে, আবার Cu এই যে যৌগটা, এই যৌগে এই রেশিও। তাহলে এখানে রেশিও দেখো পাল্টে যাচ্ছে। একই যৌগ কপার সালফাইড চেঞ্জ হচ্ছে। তাহলে এর থেকে বলতে পারি যে এই যৌগগুলোর ক্ষেত্রে স্থিরানুপাত সূত্রের বিবৃতি খাটছে না। জেনে দেখো, এই যৌগগুলোকে যেগুলো ফ্র্যাকশনাল রেশিও হচ্ছে সেগুলোকে নন স্টোইচিওমেট্রিক যৌগ বলে। এগুলো ক্লাস 12-এ যখন আমরা সলিড স্টেট করব তখন আবার এগুলো আলোচনা করব। ওকে, তো আজকে সবাইকে আমার অভ্যর্থনা মানে অভিনন্দন জানাই যে আমার ক্লাসটা তোমরা মন দিয়ে করছো, শুনছো, বুঝছো। নেক্সট লেকচার আমি আগামীকাল আপলোড করব। নেক্সট লেকচারে আমরা নেক্সট অংশ নিয়ে আলোচনা করব। তোমরা এইভাবে সপ্তাহে 2টি করে আমার ভিডিও পাবে। যেভাবে মাস্টারমশাইরা ঠিক টিউশন পড়ান, আমি ঠিক এইভাবেই একদম ফ্রি কোচিং যেটাকে বলে, ফ্রি টিউশন যাকে বলে, আমি তোমাদের আলোচনা করব এই লেকচারের মাধ্যমে। প্রথমে থিওরি পড়াবো, থিওরি বুঝিয়ে দেবো, তারপরে তার সাথে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, অবশ্যই কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন এবং তার আনসার কিভাবে লিখতে হবে সেইগুলোকে খুব সুন্দর করে তোমাদের একদম নোটও দিয়ে দেবো। অর্থাৎ তোমরা যদি যুক্ত হও আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু কি পাবে, ওই নোট গুলো পেয়ে যাবে যে কিভাবে আনসার গুলো লিখতে হবে। একদম উচ্চ মাধ্যমিকে বা ক্লাস 11 কেমিস্ট্রিতে কিভাবে আমরা লিখলে পাবে, তোমাদের সেই রকম আমি পিডিএফ একদম বানিয়ে তোমাদের দেবো, সেটা তোমরা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তোমাদের নোট হিসেবে কাজে লাগাতে পারবে। সবাইকে আবারও অভিনন্দন জানাই। সমস্ত ছাত্রছাত্রী ভালো হোক, যারা দুস্থ মেধাবী পরিবার, যাদের অনেক খরচ করে টিউশন নেওয়ার সামর্থ্য নেই, তোমাদের জন্যই আমার এই প্রয়াস। তোমরা ভালো থেকো, আর পরবর্তী লেকচার বা ভিডিওর জন্য প্লিজ অপেক্ষা করো।